নমস্কার, মমস্প্রেসো বাংলায় আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমরা আজকে চলে এসেছি একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে, এমন একটি সমস্যা যেটা এখন বলতে গেলে বাড়িতে বাড়িতে দেখা যাচ্ছে। আমরা প্রায়শই শুনতে পাচ্ছি পলিসিস্টিক ওভারি সিনড্রোমের সমস্যার কথা, বা পিসিওএস বলে যেটাকে আপনারা জানেন। কিন্তু কেন হচ্ছে এই পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এত বেশি পরিমাণে কেন হচ্ছে এবং এর ফলাফল কী, এই অসুখটি চিকিৎসা কী, কারণ কী, এগুলি জানার জন্য আজকে আমরা চলে এসেছি গাইনোকোলজিস্ট এবং ফার্টিলিটি বিশেষজ্ঞ ডক্টর সুপর্ণা ব্যানার্জির কাছে। ওয়েলকাম টু মমস্প্রেসো বাংলা ম্যাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি যে পিসিওএস, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। প্রায় সবার কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে ফিডব্যাক পাই, আত্মীয়স্বজনের মধ্যে দেখি যে খুব বেশি হচ্ছে, ইনসিডেন্টসটা বেড়ে গেছে। তো হোয়াট ইজ পলিসিস্টিক ওভারি সিনড্রোম ম্যাম, যদি আমরা? যেহেতু এটা সিনড্রোম, বোঝা যাচ্ছে এটা একটা জিনিস না। আচ্ছা, তো এবার কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন 3টে ক্রাইটেরিয়ার মধ্যে 2টো যদি পজিটিভ হয় তাকে বলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম। আচ্ছা, এখন সিনড্রোমের মধ্যে কি কি ক্রাইটেরিয়া? একটা হচ্ছে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া বলি, যেটা হচ্ছে যেই কমপ্লেনটা নিয়ে পেশেন্ট আসছে আমাদের কাছে বা যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। যেমন তার মধ্যে 1 নম্বর হচ্ছে তাদের পিরিয়ডের ইররেগুলারিটি, যেটা পিউবার্টি থেকেই অনেক সময় প্রেজেন্ট করছে। অনেকে পিরিয়ডের ইররেগুলারিটি, প্রথমে লোকে ভাবে আচ্ছা ঠিক আছে কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, বাট কিছুদিন পরেও ঠিক হচ্ছে না। তো দেখা যায় ইররেগুলারিটির মধ্যে 1 নম্বর কারো আছে তারা টোটালি অ্যামেনোরিক, তাদের মাসিকই আসছে না। তাদের অনলি যখন হরমোন দিয়ে ডক্টর ট্রিটমেন্ট করছে, কোনো গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছে, বলছে আমার মাসিক হয়নি, ওষুধ দিচ্ছে, মাসিক আসছে, তাকে বলে আমরা উইথড্রয়াল ব্লিডিং। তো অনলি উইথড্রয়াল ব্লিডিং হচ্ছে, নর্মাল মাসিক আসছেই না, তার মানে তার ওভারিটা কাজ করছে না। অনলি মেডিসিন দিয়ে উইথড্রয়াল ব্লিডিং আর্টিফিশিয়ালি আনা হচ্ছে, নর্মালি স্পন্টেনিয়াস কোনো ওভারিতে ফাংশন হচ্ছে না। এই গ্রুপ হচ্ছে, এটা মেন সমস্যা, এটা নিয়ে মেনলি গাইনোকোলজিস্টের কাছে আসছে মেয়েরা। কিন্তু এছাড়া আরও কিছু সমস্যা যেটা তারা জানে বা জানে না, এটাই যে এর জন্য হচ্ছে জানে না, সেটা হচ্ছে তাদের চেহারার যে পরিবর্তন হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওবেসিটি। এবার ওবেসিটির যদি সংজ্ঞা দেখা যায় তাহলে কিন্তু বিএমআই দিয়ে বলা হয়। বিএমআইটা যদি আমাদের আগে বলা হতো 25-এর বেশি হলে ওভারওয়েট, কিন্তু আমাদের এশিয়ানদের জন্য ক্রাইটেরিয়াটা আরও কম করা হয়েছে, বিকজ আমরা এত ডায়াবেটিক প্রোন রেস বলতে পারি, বিকজ অফ আওয়ার ডায়েট লাইফস্টাইল। তো এটা 23 প্রায় করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের নর্মাল বিএমআই। এবার সেইটা যদি দেখতে যাও, হাইট অনুপাতে ওয়েট, আজকাল বেশিরভাগ বাচ্চা মেয়েদেরই দেখা যাচ্ছে ওয়েট বেশি। ওয়েট বেশি। এবার সেটা ওবেসিটিটা কতটা লোকে বোঝে আমি জানি না। অনেকে বাঙালিদের আমাদের স্পেশালি যেমন একটু গোলগাল চেহারা পছন্দ, এইটাই তো নর্মাল, ঠিক আছে। বাট হাইট অনুপাতে অনেক সময় দেখা যাচ্ছে সেই ওয়েটটা তার বেশি। এই এক ক্রাইটেরিয়া। আর কিছু ক্রাইটেরিয়া ফিজিক্যালি দেখা যায় তাদের প্রচুর অ্যাকনি, যেটা পিউবার্টির সাথে ডিফারেন্সিয়েট করা মুশকিল, বিকজ যারা টিনেজাররা এমনিতেই অ্যাকনি হয়, তারা ধরে নেয় তো অ্যাকনি এমনি সবার হয়, আমারও হচ্ছে। কিন্তু যাদের এইগুলো একসাথেই আসছে, যে পিরিয়ডের প্রবলেম হচ্ছে, ওয়েটও বেশি, অ্যাকনিও আছে, তাহলে কিন্তু এগুলো তারা সবাই পলিসিস্টিক ওভারি। আর এক্সেস গ্রোথ হেয়ার দেখবে অনেকে, মুখে গোফের মতো, দাড়ির মতো এক্সট্রা হেয়ার, চেস্টে হেয়ার, এরকম অনেক এক্সট্রা অবাঞ্ছিত লোম আসতে শুরু করে। এগুলো সবই কিন্তু ক্লিনিক্যালি পলিসিস্টিক ওভারি বোঝায়। এছাড়া টেস্টের ক্রাইটেরিয়া আছে, যেমন ধরো আলট্রাসাউন্ডের ক্রাইটেরিয়া। আলট্রাসাউন্ডের ক্রাইটেরিয়া পলিসিস্টিক ওভারির একটা সার্টেন ভলিউম, সার্টেন অ্যাপিয়ারেন্স, সেটার জন্য আমরা তাকে পলিসিস্টিক টাইপ ওভারি বলি। আচ্ছা, ঠিক আছে। আর তাছাড়া ব্লাড টেস্ট করে কিছু দেখা হয়। তাহলে যে সিমটমগুলো বলছেন, যে উপসর্গগুলো বলছেন, সেগুলো যদি আমাদের টিনেজের দেখা যায়, তাহলে সেই সময়ই একটা টেস্টের কাজ করা, গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করা ওপিনিয়ন নেওয়া দরকার। কারণ এটা শুধুমাত্র তার সেই সময় সে ভাবছে ঠিক আছে ওষুধ খেয়ে তো মাসিক চলেই আসছে, অসুবিধা কি। কিন্তু এইটা যেহেতু একটা লাইফস্টাইল ফ্যাক্টর আছে, এইটার একটা লং টার্ম ইমপ্লিকেশন আছে। পলিসিস্টিক ওভারি কেউ সারাতে পারে না, বাট কন্ট্রোল করতে পারে। যারা যদি আগে থেকে কন্ট্রোল না করে, এর লং টার্ম ব্যাড এফেক্টটা কিন্তু আসবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ডায়াবেটিস। এমনিতেই এশিয়ানদের লাইফ স্টাইলের জন্য আমি বলছি, আমাদের ডায়াবেটিস এর রিস্ক অনেক বেশি দ্যান ওয়েস্টার্নার্স। তার মধ্যে যারা পলিসিস্টিক ওভারি, তাদের রিস্ক ইজ ভেরি হাই। এখন কারোর যদি 70 বছরের ডায়াবেটিস হয়, তার ইমপ্লিকেশন যা, আর কারোর যদি 25 বছরের ডায়াবেটিস হয়, তার ইমপ্লিকেশন ওই যে রেস্ট্রিকশন, সেটা তো একদম একদম। এবং এটাকে তুমি যদি ইগনোর করো, ডায়াবেটিসের জন্য সব এন্ডোক্রাইন ড্যামেজ শুরু হয়ে যায়, কিডনি ড্যামেজ হবে, এই হবে। এটা তো ইগনোর করার জায়গাই নেই, করতে হবে। আর এক হচ্ছে হার্ট ডিজিজ।
ডায়াবেটিস, এদের কি হয় এই ওবেসিটির জন্য এদের আর্টারির যে ভিতরে যে ওয়ালটা তার মধ্যে কি হয় কোটিং জমতে শুরু করে, তো তার জন্য কি হচ্ছে অ্যানজাইনা। এবার সেটাও এগেন 70-80 বছর বয়সে কারণ অ্যানজাইনা হবে কিছু না কিছু ভাবে তো মানুষ মরবেই, কিন্তু এটা যদি ইয়াং এজে কারণ হয় তো এইগুলো হচ্ছে পলিসিস্টিক ওভারি যাদের আছে লং টার্ম হেলথ রিস্কটা অনেক বেশি, ব্লাড প্রেশার বেড়ে যায়, দেখা যাচ্ছে ইন দেয়ার লেট 20s ব্লাড প্রেশার নিয়ে আসছে বর্ডার লাইন হাই বা যখন প্রেগনেন্সি কারোর এসেও গেল সে জানে না পলিসিস্টিক পরে দেখা যাচ্ছে তার এইসবগুলো হয়ে গেছে, যেগুলো সে যদি একটু আগে থেকে কন্ট্রোল করতে অ্যাভয়েড করতে পারত। এখানে একটা প্রশ্ন করছি ম্যাম যে যদি টিনেজে কারো ধরা না পড়ছে 16, 17, 18 হয়তো সে নর্মালি ব্লিড করছে, নর্মালি পিরিয়ডস হচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেল ইজ নর্মাল, তার পরবর্তীকালে অনেকের দেখা যাচ্ছে 25, 26 তারপরে গিয়ে ধরা পড়ছে যে তার পলিসিস্টিক ওভারি করেছে, ডেভেলপ করেছে, তাহলে এক্ষেত্রে কি বিয়ের আগে যেটা মানে একটা জীবনের একটা নতুন অধ্যায় শুরু করার আগে তার আগে কি একটা কনসালটেশন এবং ফিজিক্যাল চেকিং অ্যান্ড পলিসিস্টিক ওভারিটা আছে কি? অনেকে ভাবেন যে একটু হচ্ছে 2 মাস হয়তো কম পিরিয়ড হয়, 1 মাসে বেশি হয়, যেটা দেখা যায় হয়তো পুরো বন্ধ হয় না কিন্তু একটু কম বেশি সবারই থাকে, তো অনেকে এটা ইগনোর করে, তো এইটা বোধহয় দেখা খুব দরকার যে হ্যাঁ প্রিকনসেপশনাল কাউন্সেলিং এর কনসেপ্টটা আমাদের দেশে নেই, বাট এটা করা উচিত, অনেক কিছু আমরা তাহলে প্রিভেন্ট করতে পারি। বাট এই যে বললেন যে পলিসিস্টিক ওভারি আগে ছিল না এখন হয়েছে, এটা এখন অ্যাকচুয়ালি আগে ছিল না এখন হয়েছে না, ওর আগে থেকেই ছিল, বাট বিকজ কি হচ্ছে মেয়েদের একটু যখন বয়স আমাদের বেড়ে যাচ্ছে, বিয়ে থা হচ্ছে, তখন আমাদের ওই ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা স্কুলে আমরা পিটি করছি, দৌড়াচ্ছি, দৌড়ে দৌড়ে বাসে উঠছি, ওই অ্যাক্টিভিটিটা আমাদের থাকে না, ন্যাচারালি সেডেন্টারি লাইফস্টাইল যেই শুরু হয় তখনই কি হচ্ছে না ওই ওয়েট গেইনের প্রবলেমটা, তার হয়তো বিএমআই তখন নর্মাল ছিল, পলিসিস্টিক ওভারি ছিল, বাট শি ডিডন্ট নো ইট, বোঝা যেত না বিকজ ও খুব অ্যাক্টিভ ফিট ছিল। এবার যে একটু সেডেন্টারি লাইফস্টাইল হয়েছে হয়তো বিএমআইটা একটু টিল্ট হয়ে ওভারওয়েট হয়েছে, ও সঙ্গে সঙ্গে ওর ফ্র্যাঙ্ক সিমটমগুলো আসছে, সেটা পিরিয়ডের প্রবলেম নেই। এরকম অনেকেই আমাদের বলেন যে বিয়ের আগে আমার তো সব ঠিকই ছিল, কিন্তু আমি যখন দেখছি ওকে বিয়ের পর ইনফার্টিলিটি হিসাবে আসছে তখন কিন্তু দেখছি যে তার পলিসিস্টিক ওভারি আছে। এবার তার মানে এই না যে তার আগে ছিল না, ছিল, বাট বিকজ ওর স্লিম ছিল বলে তখন বোঝা যাচ্ছিল না। সিমটমগুলো যে বললাম অনেকগুলো ক্রাইটেরিয়া সিনড্রোম, প্রত্যেকটা ক্রাইটেরিয়ার মধ্যে অ্যাটলিস্ট 3টার মধ্যে 2টো থাকলে তখন তুমি পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলতে পারবে, বাট আদারওয়াইজ পলিসিস্টিক অ্যাপিয়ারেন্স অফ দ্য ওভারি হয়তো আগেই ছিল। ভুল ধারণা তাহলে বোধহয় কাজ করে, অনেকে ভাবেন যে আমি মোটা হয়ে গেছি বলে আমার এখন পলিসিস্টিক ওভারি হয়েছে, ছিলই সেটা এবার সঙ্গে সঙ্গে প্রিডিসপোজ ছিল, একটু যেই ওয়েট গেইন করেছে তখন সেটা প্রকটভাবে দেখা যাচ্ছে। আমাদের বেশ কয়েকটি প্রশ্ন এসে একটু জিজ্ঞেস করে নিচ্ছি এখান থেকে। দেবাবতী বলছেন পিসিওএস কি আজীবন থাকবে? আমি কলেজে পড়ার সময় এটা ধরা পড়ে, পিরিয়ড অনিয়মিত হবার সমস্যা ছিল, ওষুধ খেয়ে কমেছিল, এখন চাকরি করছি, সামনে বিয়ের কথা হচ্ছে, পিরিয়ড সংক্রান্ত সমস্যা আবার ফিরে এসেছে, কি করা উচিত? এটা চিরকালই থাকবে, এই জন্যই বারবার বলছি যে এটা লাইফস্টাইল ডিসঅর্ডার, লাইফস্টাইলটা বদলাতেই হবে, মানে তোমার ডায়েট আর এক্সারসাইজ এই হচ্ছে কোনো পলিসিস্টিক ওভারি কোনো দিনও সারাতে পারবে না। কিন্তু আশ্চর্যের কথা, আমি তো সবসময় পেশেন্টদের আলট্রাসাউন্ড করি, এবার আমার এক্সপিরিয়েন্সে আমি বলি পলিসিস্টিক এই অ্যাপিয়ারেন্সটা না যখন ওয়েন দে আর ভেরি হেলদি, ওয়েট রিডিউস করেছে, ওষুধপত্র খেয়ে যা যা বলছি করেছে, ওই একই পলিসিস্টিক ওভারিকে কিন্তু বিলিভ মি ওইটা লুক ডিফারেন্ট, নর্মাল লাগে, এবং সেই অবস্থায় যদি কেউ ফার্স্ট ওকে স্ক্যান করছে সে ওকে কমেন্ট দিল নর্মাল ওভারি, এবং তাহলে পেশেন্টের মাথায় ঢুকলো এই তো আমার সেরে গেছে, আমার আগে পলিসিস্টিক একজন বলেছিল, আমার এখন যে স্ক্যান করেছে সে বলেছে নর্মাল, তার মানে সেরে গেছে, তার মানে আমি আবার যাচ্ছিলাম, তাই এটা হবে না। এই অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়। পলিসিস্টিক ওভারি ওয়ান্স ইট ইজ ডায়াগনোজ, যদি রাইটলি ডায়াগনোসিস করা হয় উইথ দ্য ক্রাইটেরিয়া মেনটেন করে, তাহলে কিন্তু সে লাইফ লং পলিসিস্টিক ওভারি। সেই জন্য ওদের ডায়েট প্যাটার্নের মেন যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে লো কার্বোহাইড্রেট ডায়েট, এইটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। যত আমাদের ভালো খাদ্য লাগে সেটা কিন্তু কার্বোহাইড্রেট, তার ইনক্রিজ করে টেস্টটা, ওকে কিন্তু কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট ফর সারা জীবন, এইটা মেনটেন করতে হবে। যদি স্লিম মানে বডি ওয়েট মেনটেন করে, লো কার্ব ডায়েটে থাকে, পলিসিস্টিক ওভারি হয়তো আছে কিন্তু তার ব্যাড এফেক্টটাও বুঝতে পারবে না সারা জীবনে, কিন্তু যেই মুহূর্তে ওই ব্যালেন্সটা আবার টিল্ট হবে এবং আবার ওই কার্বোহাইড্রেটের বিঞ্জ শুরু করবে, আবার ফ্যান পলিসিস্টিক ওভারি আসবে। আচ্ছা, সিস্টের একটা ব্যাপার আছে পলিসিস্টিক ওভারিতে থাকে, মানে সেই ব্যাপারটা যদি একটু হ্যাঁ, এবার পলিসিস্টিক ওভারিটা অ্যাকচুয়ালি মিসনোমেনক্লেচার, হ্যাঁ, এটা কোনো সিস্ট না, যেগুলো ছোট ছোট সিস্টের মতো যেটার জন্য পলিসিস্টিক বলা হয়, তো সেইগুলো কিন্তু অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এগ, তার মানে এটা সব মেয়েরই থাকবে, আমরা সবাই একটা
অ্যামাউন্ট অফ এবার 1 মিলিয়ন এগ নিয়ে জন্ম নিয়েছি, এবার আমাদের পিউবার্টি থেকে মেনোপজ অব্দি ওই এগগুলো আমরা খরচ করবো, একদিন খরচ হয়ে যাবে, দেন উই আর মেনোপজাল, ঠিক আছে। এবার এরও ওই এগ নাম্বারটা অনেক বেশি নিয়ে এসছে, কিন্তু ওই ওভারির ফাংশনটা একটু প্রবলেম আছে বলে এগগুলো প্রত্যেক মাসে যে একটা করে রিলিজ হবে ওই প্রসেসটাই যাচ্ছে না, সব ছোট 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 বসে আছে কিন্তু কোনোটাই ম্যাচুরেশন প্রসেসে ঢুকছে না, সেই জন্য ওগুলো ছোট 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 সিস্টের মতো দেখতে লাগে, কিন্তু হ্যাঁ দানার মতো, কিন্তু এটা কোনো সিস্ট না। কিন্তু বড় সিস্ট বলতে যেটা বোধ হয় বড় সিস্ট, সেটা কিন্তু অন্য জিনিস হলো, কারণ এটা সিস্টিক ওভারি, তাতে একটা ধরো 5 সেন্টিমিটারের সিস্ট দেখা গেল, সেইটা পলিসিস্টিক হচ্ছে না। পলিসিস্টিকের যে অ্যাপিয়ারেন্স টিপিক্যাল, সেটা কিন্তু অল নট সিস্ট, সব এগ, পোটেনশিয়াল এগ যারা ডেভেলপ করার কথা কিন্তু করছে না। আর তারপরে তাদের থেকে কিছু হরমোন ডিসচার্জ হচ্ছে, যেটা একটা হরমোন, হ্যাঁ এটা একটা অদ্ভুত একটা এনভায়রনমেন্ট, এটা মেটাবলিক, এই জন্যই বলছি বারবার মেটাবলিজমটা অল্টার হয়েছে, এদের ইনসুলিন বডিতে আছে কিন্তু একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে ইনসুলিনের, তাই ইনসুলিন হচ্ছে আমাদের মেন কার্বোহাইড্রেট হজম করার এনজাইম, এই হরমোন, ঠিক আছে। তো এবার কার্বোহাইড্রেটটা যেই ও খাচ্ছে, এই জন্যই কার্বোহাইড্রেটটা খারাপ, কারণ ওর ইনসুলিনের ফাংশনটা প্রবলেম আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ও খাচ্ছে যে ইনসুলিনটা যেভাবে কাজ করে ওর গ্লুকোজটাকে মেটাবলাইজ করার কথা ছিল সেইভাবে হচ্ছে না, এবার বডি কিন্তু প্রচুর ইনসুলিন তৈরি করছে, তাই জন্য একে আমরা বলি হাইপার ইনসুলিনেমিক স্টেট, ঠিক আছে। ইনসুলিন আছে কিন্তু ইনসুলিনের এন্ড অর্গানে কাজ করছে না, সেই জন্য এর কার্বোহাইড্রেট মেটাবলিজমে প্রবলেম হচ্ছে, যে কার্বোহাইড্রেটটা খাচ্ছে সেইটা ফ্যাটে কনভার্ট করছে, তখন মানে অ্যাকচুয়ালি পলিসিস্টিক ওভারি যে অ্যাপিয়ারেন্স থাকছে বা এটা যে, হ্যাঁ এটার জন্য এটা এই যে মেলিউটা বদলে গেল, এক নম্বর ইনসুলিন বেড়ে গেল, তাহলে কি করলো ও ইনসুলিনের ইফেক্টের জন্য আবার কি হচ্ছে, থেকা সেল বলে এক ধরনের সেল থাকে ওভারিতে, সেই সেলগুলোর কাজ হচ্ছে অ্যান্ড্রোজেন তৈরি করা, যেমন মেলদের বডিতেও কিছু ফিমেল হরমোন থাকবে, আমাদের ফিমেল থেকেও কিছু টেস্টোস্টেরন হরমোন থাকবে, অ্যান্ড দ্যাট ইজ রিলেটেড টু ইয়ার লিবিডো অ্যাজ ওয়েল, তো টেস্টোস্টেরনের দরকার আছে, ঠিক আছে। তো এবার ওই টেস্টোস্টেরন ওই এনভায়রনমেন্টটা কি হচ্ছে যে টেস্টোস্টেরন অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, আর ইস্ট্রোজেন বলে যে ফিমেল হরমোনটা সেইটা আছে কিন্তু তারও মেটাবলিজম অল্টার হচ্ছে, দিয়ে ওটাতে মানে পুরো হরমোনাল মেরু চেঞ্জ হয়ে গেল, টেস্টোস্টেরন যা থাকার কথা তার একটু বেড়ে যাচ্ছে, ইস্ট্রোজেন অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু তারপর ওভিউলেশনের পরের হরমোন প্রোজেস্টেরন সেকেন্ড ফিমেল হরমোন সেটা নেই, তার জন্য কোনো মাসিক তো মানে কমপ্লিটলি যে সিস্টেমটা এনভায়রনমেন্টে থাকা উচিত সেটা টোটালি হরমোনাল মেলিউটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ফলে এবার এখান থেকে আসছে গর্ভধারণের সমস্যা, ফার্টিলিটি ইস্যুস আসছে, তো সেক্ষেত্রে প্রথমে মানে কি করা যায় এই ক্ষেত্রে, যদি কেউ আসে, মানে যদি এইটা কি ওয়ান অফ দ্য রিজনস অফ ইনফার্টিলিটি, ডেফিনেটলি। এই জন্য আমাদের এমনিতে যদি দেখা যায় যে ইনসিডেন্স কত, সারা ওয়ার্ল্ডে ইনসিডেন্স দেখলে 5 to 10% বেশি না, বাট আমরা দেখি, যেহেতু আমি ফার্টিলিটি এক্সপার্ট, আমি তো একটা বায়াস পপুলেশন দেখি, যাদের প্রবলেম আছে সেই গ্রুপটাই তো আমার কাছে আসছে ন্যাচারালি, তাদের ওভিউলেশন প্রবলেম আছে, বাচ্চা হচ্ছে না, অতএব আমার এখানে যদি দেখতে চাও অ্যাটলিস্ট 1/3 ইফ নট মোর অফ দ্য পেশেন্ট পলিসিস্টিক ওভারি নিয়ে আসছে। এইবারে যেটা কি ওদের কিন্তু মানে যেহেতু মাথায় আমি প্রথম দিনে ঢুকিয়ে দিই এটা কোনোদিন সারবে না, তোমাকে ইউ ক্যান কন্ট্রোল ইট। কোনো পেশেন্ট তারা এত মোটিভেটেড, ফ্যান্টাস্টিক কন্ট্রোল করবে, 1 মাসে 5 কিলো ওয়েট কমিয়েছে, এরকমও পেশেন্ট আছে, অ্যাজ এ রেজাল্ট তারা হাতে নাতে ইফেক্ট পাবে। তো ওদের প্রথম বুস্ট হচ্ছে যে মাসিকটা ফিরে এলো, যে ওকে আর কোনো ওষুধ নিতে হলো না, ও একটা স্পন্টেনিয়াস মাসিক আসছে, তো দ্যাট ইজ গ্রেট। আমি ওটাই এনকারেজ করি যে তোমার এবার মাসিকটা ফিরে এলে আর কি ট্রিটমেন্ট লাগবে, ওটাই ট্রিটমেন্ট হয়ে গেলে প্রেগনেন্সিতে এসেই যাবে, সবার যেভাবে আসে, কিন্তু মাসিকটাই তো হয় না ওদের প্রেগনেন্সিটার সমস্যা। এখানে একটা ছোট জিনিস জিজ্ঞেস করে একটু ডাইভার্ট হয়ে জিজ্ঞেস করছে, যেটা হচ্ছে যাদের একবার এই মানে তারা যারা হয়তো ফেস করছিলেন ইনফার্টিলিটি ইস্যুস, তাদের যখন বাচ্চা হয় তারপরে হয়তো তারা অনেকটাই ছেড়ে দেন, সরে আসেন, এবং অনেকে এটাও বলেন যে এই বাচ্চা হওয়ার পরে সেরে যায়, এই ধারণাটা নিশ্চয়ই ভুল, মানে দিস দ্যাট ডাজন্ট হ্যাপেন না। অনেক জিনিস আছে বাচ্চা হওয়ার পর সেরে যেতে পারে, যেমন ধরুন এন্ডোমেট্রিওসিস না সারলেও বাচ্চা হওয়ার পরে অনেকটা কমে যায়, সেরে যায় না, কমে যায়, কিন্তু পলিসিস্টিক ওভারি হবে না, বিকজ ইট ইজ এ লাইফস্টাইল ডিজিজ। এবার বাচ্চা হওয়ার সময় ওয়েট গেইন হলো একটা, এবার অনেকে তখন আরো সাবধানে ছিল যে বাবা বাচ্চা হচ্ছে না, এতদিন কষ্ট করে বাচ্চা হয়েছে, চুপচাপ বসেছিল, দিয়ে তারপরে যদিও কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড না করলে ওরা জেস্টেশনাল ডায়াবেটিস হয়, ভীষণ হাই রিস্ক অফ জেস্টেশনাল ডায়াবেটিস, খুব মেনটেন করে একদম। কার্বোহাইড্রেট একটাই জিনিস মাথায় রাখতে হবে, কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট, এটা একদম বড় করে ওকে লিখে রাখতে হবে, ঘরে লিখে রাখবে, নিজেকে রিমাইন্ড করাবে যে আই শুড নট ইট দিস। কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড মানে কি একদমই
একদম করতে পারবো না আমরা, কার্বোহাইড্রেট জিরো কেউ করতে পারবো না, কিন্তু আমাদের মেন মিলে যে কোনো মিলের 70% কার্বোহাইড্রেট হয়, ওর ক্ষেত্রে ওটাকে 30%-এ নামিয়ে আনো, বাকিটা প্রোটিন অ্যান্ড ফ্যাট অ্যাড করো, আর ফাইবার্স আছে, ফ্রুটস আছে, এইসব অ্যাড করো। কিন্তু কার্বোহাইড্রেট, এবার যদি কেউ ভাত প্রেমী, আমি নিজেও খুব ভাত ভালোবাসি, ভাত প্রেমী হলে তুমি মানে ভাতটা তোমার কার্বোহাইড্রেট, টোটাল ভাতই শুধু বলছি না, আলুও হতে পারে, একটা মুঠো, দ্যাট উইল গিভ ইউ কার্বোহাইড্রেট ফর দ্য ডে। এবার কার্বোহাইড্রেট কখন তোমার বেশি লাগে? যখন তুমি লেবার ক্লাস অফ পিপল, যেটা কারণ কার্বোহাইড্রেট হচ্ছে আমাদের খাটার শক্তি দেয়। এই মুহূর্তে আমি যদি কার্বোহাইড্রেট খাচ্ছি, তখন এই মুহূর্তে আমার একটা স্পাইক হলো, সুগারের স্পাইক হলো, আমার কাজ করতে আমার মাসেলগুলোকে হেল্প করলো। এবার আমি কার্বোহাইড্রেটটা খেলাম, যে আমি চুপচাপ চেয়ারে বসে আছি, আমার তো কাজ নেই কোনো, তাহলে কি হলো? ওই কার্বোহাইড্রেটটা তো ইমিডিয়েটলি কাজে লাগলো না আমার, তাহলে ওই বডি দেখলো অনেকটা কার্বোহাইড্রেট আছে, চলো এটাকে ফ্যাটে কনভার্ট করে দিই, তো ফ্যাট করে বডি স্টোর করে দিল। স্টোর করতে হয় বডি ন্যাচারাল প্রপেন্সিটি স্টোর করা, কারণ যদি আমি না দিই পরে স্টারভেশন মোডে গেলে তখন ওটা ইউজ হবে। এবার আমার তো স্টারভেশন মোড নেই, ডিফেন্স মোড, কিন্তু এবার যদি স্টারভেশন মোডে যাও তবে না ওটা ইউজ হবে। সেটা যখন হচ্ছে না, তখন ন্যাচারালি প্রত্যেকদিনই ফ্যাটে স্টোর হচ্ছে, তখন সেটা একটা এফেক্ট করছে ডেফিনেট। আচ্ছা, কোয়েশ্চেন্স নিচ্ছি একটু। পৃথা গাঙ্গুলি বলছেন, আমি 29 বছর বয়স, পিরিয়ডের প্রবলেম আছে, 10 দিন আগে পিরিয়ড হয়ে যাচ্ছে, আমি ওভারওয়েট, আমার প্রেগনেন্সি আসছে না, আফটার ইউএসজি আমার বোথ ওভারি মাল্টিপল ফলিকলস রয়েছে, আমি কি প্রেগনেন্ট হতে পারবো? হ্যাঁ, এবার হতে পারবো বললে অফকোর্স সব মেয়ে প্রেগনেন্সি নিতে পারবে, হতে পারবো না বলে এখন কোনো কথা না। পলিসিস্টিক ওভারি যেটা লাইফস্টাইল ডিজিজ, এটা কন্ট্রোল করা সবচেয়ে ইজি, ঠিক আছে, যেটা তোমার হাতেই রয়েছে। 50% কন্ট্রোল, অলওয়েজ আই সে 50% কন্ট্রোল তোমার হাতে, বাকি 50% আমরা একটু মেডিসিন দিয়ে তোমাকে হেল্প করতে পারি। তো ওই যে ফার্স্ট কথা মনে রাখতে হবে, নিজেই জানো ওভারওয়েট, তাহলে ওকে ওয়েট লুজ করতে হবে। যদি 2-3 কিলো ওয়েট লুজ করে, দ্যাট গিভস বুস্ট টু দ্য ওভারি, সঙ্গে সঙ্গে ওভুলেশন প্রসেসটা ইনিশিয়েট হয়। এবার নাহলে কি হয়, যদি আমরা ট্রিটমেন্টেও যখন যাই, আমি ইনফার্টিলিটি ট্রিটমেন্টে কোনো মেডিসিন দিলেও যদি সে ওয়েট লুজ না করে, একটা ব্যাড পুরলি কন্ট্রোল পলিসিস্টিক ওভারি থাকে, তার কিন্তু অনেক পরিমাণে ওষুধ লাগবে। এবং আনফর্চুনেটলি যখন আইভিএফ করা হয়, দেখা যায় যে পুরলি কন্ট্রোল যারা হবে তাদের এগ কোয়ালিটি অত্যন্ত পুয়ার আসছে। এবার এগ কোয়ালিটির ওপর কিন্তু আর কারোর হাতে ওটাকে কেউ ঠিক করে দিতে পারবে না, ডেসপাইট না। এবার যে সেই লোক যদি কন্ট্রোল উইথ ইয়োর ডায়েট, ওয়েট রিডাকশন, মেডিসিন, তারই এগ কিন্তু খুব ভালো আসবে। তবে লাইফস্টাইল মেইনটেইন করা ভীষণ দরকার, ইম্পর্টেন্ট when you are thinking of pregnancy, definitely দরকার। and weight reduction gives fantastic boost to it. এর জন্য কি মানে যদি কোনো কার্ডিও করতে হবে? কার্ডিও এক্সারসাইজ অলওয়েজ গুড, এবং সবসময় আমরা ভুলে যাই এক্সারসাইজের জন্য সবসময় কিন্তু আমাদের জিমে যাওয়ার দরকার নেই, আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটির মধ্যে এক্সারসাইজ আছে। যেমন ধরুন কেউ যদি অফিসে চাকরি করে, তাহলে সে অফিসে যাওয়ার পথে খানিকটা হেঁটে নিতে পারে, আইদার সে একটা দুটো স্টপেজ আগে নেমে নিল, বা যদি ছোট ডিস্টেন্সে যাচ্ছে, ধরুন যেটা অটো করে যায়, সেই ট্রাভেলটা যদি একটু হাতে টাইম নিয়ে হাঁটে, তাহলে কিন্তু ওইখানেই ওর একটা হাঁটা ওয়াকিং এক্সারসাইজ হয়ে গেল, কিছুটা কার্ডিও তো হলোই। এছাড়া সিঁড়ি ভাঙা, লিফট না নিয়ে সিঁড়ি ভাঙা, এগুলো খুব সিম্পল এক্সারসাইজ, কিন্তু এগুলো একটু মাথায় নিয়ে করতে হবে সেই জিনিসটা। আরেকজন বলছেন, ত্রয়ী চক্রবর্তী সেন বলছেন, আমার পিসিওএস আছে, বাট কোনোদিনও পিরিয়ডে কোনো প্রবলেম হয় না, তাই কোনোদিনও বিয়ের আগে বা পরে বুঝতে পারিনি, বাট ফেশিয়াল হেয়ারের প্রবলেম আছে, এখন আমি কনসিভ করেছি, সো পিসিওএস কি আমার প্রেগনেন্সি কোনো এফেক্ট করতে পারে? আমার সুগার অ্যান্ড প্রেশার নর্মাল। আচ্ছা, তো এই মুহূর্তে উনি যখন কনসিভ করেছেন, শি ইজ ওয়ান অফ দ্য লাকি ওয়ান, যেখানে ওই যে বললাম লাইফস্টাইল ফ্যাক্টর, ওনার হয়তো ডায়েট, এক্সারসাইজ সব ঠিকঠাক প্রপোর্শনে ছিল, বিএমআই ঠিক ছিল, তো ও বুঝতেই পারেন কখনো পলিসিস্টিক। কিন্তু পলিসিস্টিক ওভারি যেহেতু আছে, এখন প্রেগনেন্সি রিলেটেড 1 নম্বর চান্স অফ মিসক্যারেজ থাকে, হয়তো উনি যদি সেটা হচ্ছে ফার্স্ট ফিউ উইকস, এরপরে যদি স্টেজটা বেরিয়ে গেল, তারপর হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। এবার এইটা আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ জেস্টেশনাল ডায়াবেটিস মানে শুধু যে ও ডায়াবেটিস হওয়ার জন্য ও এফেক্টেড হলো তা না, বাচ্চাটাকে কিন্তু ডায়াবেটিসে এক্সপোজার দিল, তার কিন্তু লাইফ টাইম রিস্ক অফ ডায়াবেটিস বাড়িয়ে দিল। তার মানে লাইফ টাইম বাড়িয়ে দিল মানে এই জন্মের পর দেখা গেল তার চাইল্ডহুড ডায়াবেটিস, অথবা তার অ্যাট দ্য এজ অফ 20, 22, 30 এর মধ্যে ডায়াবেটিস দেখা দিল। তো সেই এক্সপোজারটা যেহেতু সে প্রথম থেকে পাচ্ছে, তো ন্যাচারালি তার বেড়ে গেল। আবার যদি দেখা যায় পলিসিস্টিক মাদার, যে মেয়েটা জন্ম নেবে ওর পেট থেকে, সে কিন্তু যেই ডায়াবেটিসে এক্সপোজার হলো, তার রিস্ক অফ পলিসিস্টিক ওভারি প্রচুর বেড়ে গেল।
তাহলে এক্ষেত্রে কিভাবে আর কি জাস্ট ওই যে বললাম কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট এটাও মেনটেন করতে হবে যে প্রেগনেন্সি মানে আমি যা খুশি খাওয়ার অধিকার নেই, কিন্তু ওই কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট। হ্যাঁ, আর ওয়াকিং প্রেগনেন্সিতে 30 মিনিটস 20 মিনিটস ওয়াকিং ইজ অলসো যোগা অনেকে করেন। এবার যোগা যেটা প্রেগনেন্সিতে প্রেসক্রাইব করবে তাতে, আদারওয়াইজ না। সব কার্ডিও তো তখন করতে পারবে না, কিন্তু ওটা যদি ও মেনটেন করে তাহলে ফাইন, কিছুই হবে না, কিছুই হবে না। একটা হেলদি ওয়েট প্রেগন্যান্সি সম্ভবত যদি মেনটেন করে, কারণ প্রেগন্যান্সিতে ওয়েট গেইন হবে, বাট দ্যাট শুড বি আ হেলদি ওয়েট গেইন, নট আনহেলদি ওয়েট গেইন। পুরো প্রেগন্যান্সিতে এক্সপেক্টেড 12-13 কিলো ওয়েট গেইন করা, ঠিক আছে, কিন্তু সেটাই যদি কেউ 20 কিলো গেইন করে তার মানে সে কার্বোহাইড্রেট বেশি খেয়েছে, তাই এরকম ভাবে গেইন করেছে। ফ্যামিলি থেকেও একটা থাকে যে এখন একটু বেশি খাওয়া, সেটাই ব্যাপারটা চলে আসে। তানিয়া বড়ুয়া বলছেন আমারও পিসিওএস আছে, 6 বছর আগে থেকে মেডিসিন নিই, এটা কন্ট্রোল কি করে রাখবো, আর নর্মাল প্রেগনেন্সি কি সম্ভব? পিসিওএস নর্মাল প্রেগনেন্সি কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব। ওই যে বললাম যাদের রেগুলার পিরিয়ড, হ্যাঁ, যারা ওটা কন্ট্রোল করতে পেরেছেন মানে তাদের পিরিয়ড রেগুলার আসছে। এবার যদি পিরিয়ডটা তাদের রেগুলার আসে তাহলে অনেকটাই সম্ভব, ন্যাচারালি কনসিভ। ওই যে বললাম অনেক পিসিও তারা জানেন না তারা পিসিও, অনেক পরে ডায়াগনোসিস হয়েছে, যখন সেডেন্টারি লাইফে অনেক মোটা হয়ে গেছে, হয়েছে, তখন হয়তো সিমটমগুলো আসতে শুরু করেছে। তো সেই জন্য ডেফিনেটলি নর্মাল প্রেগনেন্সি সম্ভব। আর একটা জিনিস যেটা আপনি বললেন যে বডি হেয়ার গ্রোথ বা ফেশিয়াল হেয়ার গ্রোথটা খুব বেশি হয়, যখন পিসিওএস এর চিকিৎসা করা হচ্ছে তখন মেডিসিন কি দেওয়া হয় এবং সেটাতে কি এটা কমতে পারে অ্যাজ এ সাইড এফেক্ট? এটা কি কন্ট্রোল? হ্যাঁ, এই অ্যাকনি এবং এই যে হেয়ার গ্রোথ এইটা কমানো যেতে পারে। দেয়ার ইজ মেডিসিন, ঠিক আছে। এবার কেউ কেউ আমাদের কাছে আসে, কেউ কেউ ডার্মাটোলজিস্টদের কাছে যায়, তেনারও মেডিসিন দেন এবং সেটা কন্ট্রোল করা যায়। কিন্তু এবার হেয়ার গ্রোথে অ্যাকনি যেমন চট করে হরমোন দিয়ে কন্ট্রোল করা যায়, কিন্তু হেয়ার গ্রোথটা মনে রাখতে হবে হেয়ার গ্রোথটা ভেরি স্লো গ্রোথ। তো হেয়ার গ্রোথটা কন্ট্রোল মানে আজকে ওষুধ দিয়ে এই ওষুধটা কাজ করলে 6 মাস পরে কিন্তু ইউ সি দ্য ডিফারেন্স। মানে 1 মাস বা 2 মাস ওষুধ খেয়ে ডোন্ট মানে আসছে কেন আমার হেয়ার গ্রোথটা ঠিক হলো না, ওরকম হয় না, ঠিক আছে। কারণ যেইটা গ্রো হয়ে গেছে ওটা তো যায় না, ওটাকে তখন ইলেকট্রোলিসিস করো, তোমার থ্রেডিং করো, ওই অবস্থায় তুলে ফেলতে হবে, ঠিক আছে। তারপরে ওই গ্রোথটা কি করে বুঝবে যে কত তাড়াতাড়ি ফিরে আসছে? যদি খুব তাড়াতাড়ি ফিরে আসছে তার মানে খুব তাড়াতাড়ি গ্রো করছে হেয়ার। এবার সেটাই যখন ওষুধ খাচ্ছে, লাইফস্টাইল কন্ট্রোল করছে, তখন দেখা যাচ্ছে ওই গ্রোথটা অনেক কম। মানে একবার একটা হয়তো ভ্যাকসিন করেছে কি থ্রেডিং করেছে, তার থেকে আরেকটা করতে অনেক মাস বেশি সময় লাগবে। তার মানে ইউ সি দ্য গ্রোথটা কমছে আস্তে আস্তে, ডেফিনেটলি। এবার আস্তে আস্তে করতে করতে আরো কমে যাবে যখন ইয়ে হবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে রেগুলার চেক আপ মানে আফটার কনসিভিং আর বা বাচ্চা হওয়ার পরে যাদের পিসিওএস আছে তাদেরও কি একটা মোটামুটি বছর 6 মাসে একটা করে চেক আপ করার বা একটা রেগুলারিটির মধ্যে রাখাটা কতটা দরকার? মানে এবার যদি তাদের পিরিয়ড নর্মালি আসে, ঠিক আছে, তখন খুব বেশি দরকার নেই, কিন্তু তার মাথায় রাখতে হবে যে আমি পিসিও, আমাকে মোটামুটি একটা ওয়েট, সিম্পল কথা, আমাকে ওয়েটটা নর্মাল বিএমআই এর মধ্যে রাখতে হবে, 23 থেকে 25-এর মধ্যে বিএমআইটা রাখতে হবে, তাহলে ফাইন। কারণ ওই যে বললাম লাইফ লং রিস্ক অফ ডায়াবেটিস ভীষণ হাই। এবার সেই ডায়াবেটিসটা আবার কত বয়সে হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। এখন ওর আর কি অ্যাট দ্য এজ অফ 30 to 40, এটাও তো ভেরি ইয়াং এজ। এখন অনেকে তো ওই সময় মাদার হওয়ার প্ল্যানই করেন। তো ওই সময়ের মধ্যে যাতে ডায়াবেটিসটা না হয়, ডায়াবেটিসটা হয়তো হতে পারে কারণ, কিন্তু তাকে একটু দূরে সরিয়ে রাখো, মানে পিছনে, বয়সটা আরো পিছনে হতে পারলে ভালো। আর যে বললাম ব্লাড প্রেশারের চান্স বেশি আছে। অতএব মানে রেগুলার চেক আপ বলতে গাইনোকোলজিস্টের কাছে রেগুলার চেক আপ লাগবে না, কিন্তু মাঝে মাঝে আমি তো বলি যে বছরে 1-2 বার নিজের ব্লাড সুগারটা অ্যাটলিস্ট চেক করো, একটুখানি ব্লাড সুগার, থাইরয়েড যাদের যা প্রবলেম আছে এগুলো 6 মাসে বা 1 বছরে অ্যাটলিস্ট চেক করা উচিত। যে বিকজ ও জানে যে ওর ডায়াবেটিসের চান্স ভীষণ হাই, তার প্রত্যেক বছরে ডায়াবেটিস চেক করা তার জন্য জরুরি। থাইরয়েডের সাথে কি পিসিওএস এর কোনো ডাইরেক্ট রিলেশন নেই, কিন্তু অনেকের দেখা যাচ্ছে যে হ্যাঁ তাহলে তাদের পিরিয়ডটা আরো ইরাটিক, কারণ থাইরয়েডের জন্য প্রবলেম হয়েছে, আবার ব্লাড সুগার রিলেটেড প্রবলেম থাকে, সঙ্গে পিসিও থাকে। এটা একটা কাইন্ড অফ কি মানে মাল্টিপল হরমোনাল ডিজিজ হয়ে যায়, কানেক্টেড হয়ে যাচ্ছে, এন্ড সেখান থেকে বোধহয় আরো নানা রকম ফিজিক্যাল প্রবলেম হচ্ছে, মিসক্যারেজ রিস্ক ভীষণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, পিসিওএস কি মিসক্যারেজকে একটা এফেক্ট করতে পারে? এবার ডাইরেক্ট ওরকম কোরিলেশন নেই। যে বললাম যে হেলদি পিসিও যে জানেই না তার কিন্তু মিসক্যারেজের কথা বলছি না, এবার যে আনহেলদি পিসিও মানে যার ওয়েটটা বেশি আছে, এবার তার দেখা যাচ্ছে হয়তো ডায়াবেটিস ডেভেলপই করে গেছে বা বর্ডার লাইন ডায়াবেটিক, ওদের কিন্তু রিস্ক অফ মিসক্যারেজটা বেশি হচ্ছে, কারণ এই কোয়ালিটি ওদের অনেক ক্ষেত্রেই পুয়ার থাকছে, তার জন্য একটা আনহেলদি প্রেগনেন্সি তৈরি হচ্ছে। বা হয়তো সেই চাইল্ডের মানে কোনো
ডিসঅর্ডার থাকতে পারে? না, চাইল্ডের ডিসঅর্ডার বলতে যে প্রেগনেন্সিটা এসে গিয়ে যেটা কন্টিনিউ করছে তার ডিসঅর্ডার কিন্তু পিসিওর সাথে ওরকমভাবে রিলেটেড না। যদি না মাদার ডায়াবেটিক হয়েছে এবং পুরলি কন্ট্রোল ডায়াবেটিক হয়েছে তাহলে আবার স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হচ্ছে, কিন্তু পিসিওর থেকে পারছে জেনেটিক অ্যাবনর্মালিটি ওরকমভাবে হচ্ছে না বা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি হচ্ছে না, প্রোভাইডেড সে হেলদি পারসন আছে। আরেকজন বলছেন পিসিওএস হওয়ার কারণও কোনো খাবারের জন্য, কোন ধরনের খাবার এর জন্য ভালো সেটা যদি। হ্যাঁ, সেটা তো যে বারবার বলছি কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড, এবার বাকি প্রোটিন, ফ্যাট, ভেজিটেবলস, ফাইবার্স, ঠিক আছে, এইগুলো বাড়াতে হবে। তার মানে এই যে আমাদের সকালবেলা উঠে পাউরুটি খাওয়ার একটা ইয়ে আছে যে ব্রেকফাস্টে আমি পাউরুটি খেয়ে যাই এবং সেটাকে আমি মনে করি কিছুই খাই না। জিজ্ঞাসা করলাম অনেক বিষয় বলে আমি সকালে কিছু খেয়ে খাই না, অফিস চলে যাই। তো মানে কি মানে সকালে তাহলে কি চা খেয়ে চলে যান? না না, মানে এত ডিটেলে প্রশ্ন করলে তারপরে না দুটো ব্রেড খেয়ে চলে যাই, মানে সেটা মানে আমরা ধর্তব্যের মধ্যেই ধরি না। এবার ভাত আলু, আমি যেটা বলছি ভাত আলু এবং মিষ্টি, এটা হচ্ছে মেন কার্বোহাইড্রেট। এবার মিষ্টি যদি বলে মিষ্টি কিসের মধ্যে তুমি অ্যাড করছো, চায়ে চিনি দিচ্ছ সেটাও তো মিষ্টি খাচ্ছে। এবার যদি কেউ 4 কাপ চা খায়, 2 কাপ চা খায়, ওই যে চামচ চিনি দিচ্ছ সেটা মানে কার্বোহাইড্রেট খাচ্ছে না, কিন্তু চিনি তো খেয়েই যাচ্ছে, ঠিক আছে। এবং এটা একটা হ্যাবিট, মানে এটা আমাদের টেস্ট বার্ডগুলো ওইভাবে আমরা করে ফেলি যে এতটা মিষ্টি না হলে আমার ঠিক লাগছে না। এবার এই হ্যাবিটগুলোকে চেঞ্জ করতে হবে, যে তোমার টেস্ট বার্ডকে অভ্যাস করাতে হবে একটু ব্ল্যান্ড খাওয়ার। তার মধ্যে স্যালাড ইজ ভেরি গুড, এবং স্যালাড মানে আমি বলি এটা স্যালাডের বেস তো শসা ফসা দিয়ে হয় ডেফিনেটলি, কিন্তু তার মানেই তা না, তোর মধ্যে প্রোটিন অ্যাড করা যেতে পারে। কেউ চিকেন দিয়ে স্যালাড করতে পারে, এগ দিয়ে স্যালাড করতে পারে, অনেক কিছু দিয়ে করতে পারে। মানে হেলদি ডায়েট যদি ইউ থিঙ্ক ইউ ক্যান হ্যাভ প্লেন্টি অফ অপশনস অফ হেলদি অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টি, সেইটাকে ভাবতে হবে হেলদি অ্যাজ ওয়েল অ্যাজ টেস্টি, কিন্তু হেলদি ওয়েতে আমি কি করে সেটাকে বানাতে পারবো। আর একটা হচ্ছে নাটস, যেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যারা বেশিরভাগ অফিসে যায়, স্কুলে যায়, এই যে স্ন্যাকিং করার অভ্যাস, বসে থাকলে খিদে পাচ্ছে একটু কিছু খাই, একটু কিছু খাই, মনের খিদে অনেকটা, ঠিক পেটের খিদে না। বাট ওই খিদেটার জন্য একটা চিপস না খেয়ে বা একটা একটু করে বাইরে গিয়ে একটা চপমপ না খেয়ে সেটা যদি কেউ নাটসের মানে কৌটো ক্যারি করে, সেটা কিন্তু গিভস। নাটস খেলে কি হবে, নাটস যদি কেউ সল্টেডও খায় অত অসুবিধা নেই, হেলদি ফ্যাট রয়েছে, মাইক্রোনিউট্রিয়েন্টস, অনেক কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইট গিভস ইউ ফুলনেস। যেহেতু ফ্যাট আছে তার জন্য ফুলনেস, তার মানে খেলে অনেকক্ষণ খিদেটা পাবে না, ভুলে যাবে, মেন্টাল স্যাটিসফ্যাকশন, চট করে খিদে পাবে না। সেটা কার্বোহাইড্রেটের জন্য অ্যাপ্লিকেবল। কার্বোহাইড্রেট হচ্ছে খেলে সেই মুহূর্তে স্যাটিসফ্যাকশন দিল, কিন্তু খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় বলে আবার খিদে পেয়ে যায়। আচ্ছা, ওকে, মানে প্রোটিন বা এগুলো একটু ভাঙতে বা ফাইবার ভাঙতে অনেক সময় নেয় বলে একটু আস্তে 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 আস্তে। আরেকটা কি, ফাইবারি ডায়েট খেলে তুমি চট করে গিলতে পারো না, চিবাতে হয়। এবার চিবালে কি হয়, কিন্তু ব্রেনটা সময় পায় বোঝার যে আমার বডিতে এটা ইনটেক হচ্ছে। আর কার্বোহাইড্রেট যদি সিম্পল কার্বোহাইড্রেটগুলো এত ভাত সফট তো অনেকটা খেয়ে ফেললে তারপরে রিয়েলাইজ করে বডি আমার কিন্তু ফুলনেস, আমি বলি ফায়দাই করছে, বেশি খেয়ে ফেলেছি। যেটা বিয়ে বাড়িতে গেলে আমাদের হয়, কথা বলতে বলতে আমরা খেয়ে যাচ্ছি, কতটা খাচ্ছি উই ডোন্ট নো। আমার লাইফস্টাইলের এটা একটা পয়েন্ট যে আমরা আজকাল কিছু না কিছু দেখতে দেখতে খাই, তখন বুঝতে পারছি না যে কতটা খাচ্ছি, কি খাচ্ছি, একদম ঠিক আছে, প্রবলেম। আচ্ছা, একটা ভুল ধারণা, এটা কি ভুল ধারণা যে পিসিওএস থাকলে ওজন কমানো ডিফিকাল্ট হয়? না, এটা তো তাদের একটা, আমার মনে হয় তাদের একটা অজুহাত। না না না, এটা তাদের একটা অজুহাত আছে, এটা আমি সবসময় বলি। অনেকে বলেন না না, এবার শোনো, ওজন কমানো, আমি আবার বলি সবার জন্য বলছি, ওজন কমানো ইজি কেউ বলছে না, ওজন কমানো ডিফিকাল্ট, ঠিক আছে, সবাই আমরা মানলাম, কিন্তু ওই ডিফিকাল্টিটা একটু কষ্ট করে ডিফিকাল্টিটা করতে হবে। বিকজ ওর অন্য লোকের ওয়েট গেইনটা হয়তো তার জন্য, যার পলিসিস্টিক ওভারি নেই তার জন্য হয়তো অত বড় এফেক্ট করছে না যদি 2 কিলো ওয়েট গেইন করলো, কিন্তু পলিসিস্টিক ওভারি যাদের আছে তাদের 501 কিলো গেইন, যেটা আমরা মানে জাস্ট বুঝতেই পারবো না গেইন করেছি, সেটার জন্য হঠাৎ করে দেখা যাবে পিরিয়ডটা বন্ধ হয়ে গেল, তখনই দেখো ওয়েট স্কেলে হয়তো 1 কিলো ওয়েট গেইন করেছে, যেটা মানে বোঝাই সম্ভব না 1 কিলো ওয়েট গেইন কী করে বুঝবে। কিন্তু ওইটা কষ্ট করে করতে হবে, তার মধ্যে কোনো শর্টকাট নেই, এক্সারসাইজও করতে হবে, ডায়েটও যা বলেছি লো কার্ব ডায়েট খেতে হবে এবং কন্টিনিউ করে যেতে হবে, দেন ইউ সি দ্য ডিফারেন্স। আচ্ছা, পিসিওএস এর ডায়াগনোসিস করার জন্য আপনারা কি কি পদ্ধতি ব্যবহার করেন? ব্লাড টেস্টে কি এটা বোঝা যায়? ব্লাড টেস্টে হ্যাঁ নিশ্চয়ই কিছু ব্লাড টেস্টের মার্কার আছে, সেগুলো দেখা হয়, হরমোনাল মার্কারসগুলো আছে। তাছাড়া ডায়াবেটিসের জন্য সবসময় টেস্ট করা হয়, আমরা একটা গ্লুকোজ চ্যালেঞ্জ করেও টেস্ট করি, সেটাও ডায়াবেটিসের জন্য, কারণ অনেকে দেখা যায় তারা প্রি ডায়াবেটিক, কিন্তু যেই দেখা যাচ্ছে হয়তো ফাস্টিংটা নর্মাল এলো, কিন্তু গ্লুকোজ যেই চ্যালেঞ্জটা দেওয়া হলো দেখা গেল হাই দেখাচ্ছে, কিন্তু সেটা বিপি মানে সেটা এমনি সময় তাকে ধরা যাবে না। আর বেশিরভাগ লোকের টেন্ডেন্সি আছে একবার টেস্ট করে, মানে
দুবার ব্লাড ফোটানোতে কেউ রাজি হয় না, ওই জন্য ফাস্টিংটাই লোকে করা প্রেফার করে। একটা ফাস্টিং এর রিপোর্ট এনে দেখা এটা আমার নর্মাল আছে, কিন্তু ওইটাতে বিলিভ করা যায় না, ওকে গ্লুকোজ চ্যালেঞ্জ দিয়ে তারপর দেখতে হয় যে ওইটাতে বডি গ্লুকোজ দিলে বডি হ্যান্ডেল করতে পারছে কি পারছে না। যদি বডি হ্যান্ডেল করতে পারে তাহলে সে ফাইন, ঠিক আছে। সব পিসিও মানে যে ডায়াবেটিস তা তো না, কিন্তু তাদের মাথায় ঢুকিয়ে দিই আমি যে তাদের ডায়াবেটিক প্রিডিসপোজিশনটা বেশি, সে এই মুহূর্তে ডায়াবেটিক না, কিন্তু সে যদি কেয়ারফুল না হয় সে ডায়াবেটিক হয়ে যেতে পারে। সোমা বড়াই বলছেন, আমি 30 বছর বয়স, আমার হাইট 5 ফুট, ওয়েট 70 কেজি, পিসিওডি আছে, বাল্কি ওভারির সঙ্গে হাইপোথাইরয়েডিজম আছে, রিসেন্ট হোমিওপ্যাথিক মেডিসিনের পিরিয়ড হচ্ছে, 2 বছর ট্রাই করেও কনসিভ করতে পারছি না, খুব হেল্পলেস লাগছে, আমার কি ন্যাচারাল ওয়েতে প্রেগনেন্সি আসবে না? আচ্ছা দেখো, তুমি যে বললে 5 ফুট 70 কিলো, তাহলে ওর বিএমআই দাঁড়াচ্ছে কিন্তু এই দেখো ওভারওয়েট থেকে ওবিসের মাঝখানে ওর 30-র কাছাকাছি বিএমআই আছে। এবার ও সেইটা হিট করছে না আমার মাথায় যে আমার আমি কিভাবে আমাকে হেল্প করতে পারি। ফার্স্ট ইউ হেল্প ইউর সেলফ, দেন আদার উইল হেল্প না। এবার হোমিওপ্যাথি মেডিসিন খাও, যে কোনো মেডিসিন খাও, যেই মেডিসিনকে পিরিয়ড আসছে সেটা তোমার হরমোনকে ম্যানিপুলেট করছে, ডেফিনেটলি সেটা হোমিওপ্যাথি সে যে কোনো গুঁড়োর মধ্যে মেশানো থাকতে পারে, বাট রেগুলার একটা মেডিসিন খাচ্ছে তারপর আমার পিরিয়ড আসছে, কিন্তু তার মানে তোমার হরমোন ম্যানিপুলেশন না করলে পিরিয়ডটা আসতো না। সেটা আমরা ওসিপিল দিয়ে সিম্পলি ট্রিটমেন্ট করি যখন পিরিয়ড আসে, তার সাথে এটার কোনো সম্পর্ক না। এইটা তো সিম্প কি চাও, তোমাকে যদি আমি একটা হরমোন ম্যানিপুলেশন করে পিরিয়ড আনি, তুমি তো প্রেগনেন্ট হতে পারবে না। তোমাকে তো আমি হরমোন ম্যানিপুলেট করছি, তাহলে তোমার ওভারিটা ফাংশন করছে না, কিন্তু তুমি বুঝতে পারছো না কারণ আমি হরমোনটা ম্যানিপুলেট করছি। এই সময় এই হরমোনটা বাড়ার কথা, এই সময় এটা কমার কথা, তারপর পিরিয়ড আসার কথা, এটা আমি আর্টিফিশিয়ালি করছি। কিন্তু ওভারি যতক্ষণ না ফাংশনটা নিজে হচ্ছে, এগটা তো রিলিজ করছে না, তাহলে প্রেগন্যান্সিটা আসবে কি করে? ওয়েট তো ওর অনেক বেশি, ও যদি ওয়েট কমায় তাতেই তো অনেক বেনিফিট পাবে। মানে অনেকে ভাবেন যে আমার তো চেহারা ঠিকই লাগছে, এইটাই তো বলছি। এবার সেটা মানে বোধহয় ম্যাটার করে না, বিএমআইটা চেক করলে ডেফিনেটলি। এবার সেটা তোমার মানে ওই পার্সপেক্টিভটা যে এই হাইটে 5 ফিট মানে 5 ফিট হাইটে কত বিএমআই হবে তোমার, মানে ওয়েট যদি বলো অ্যাট দ্য এজ অফ 29, তাও 55 এর বেশি হওয়া উচিত না, 55 58, তাহলে ইমাজিন কতটা বেশি আছে ওর। তো সেইটাকে যদি ও না কমায় তাহলে বাকিটা সিমটোম্যাটিক ট্রিটমেন্ট হচ্ছে ফর পিরিয়ড, নট ফর প্রেগন্যান্সি। মৌসুমী শ্বাসমল মাঝি বলছেন, আমার পিরিয়ডের প্রবলেম আছে, আমি ওভারওয়েট, লাস্ট 1 ইয়ার মেডিসিন নিয়ে পিরিয়ড এটা আমার লেফট ওভারিতে 2টো সিস্ট আছে, 1 ইয়ার ট্রাই করছি বাট কনসিভ হচ্ছে না, ডক্টর ক্লোমিড রেফার করছে, জুন মান্থটা 2nd মান্থ ক্লোমিডের, আমি কি প্রেগনেন্ট হতে পারবো? হ্যাঁ, এগেন যখন ও নিজে বলছে আমার ওয়েটটা বেশি, ওইটা কেন হিট করছে না যে ওইটা কমালেও তো আমার ইমপ্রুভ করবে? নিশ্চয়ই তার ডক্টর বলেছে যে ওর ওয়েট বেশি আছে, ওয়েট কমানো, সেইটা কিন্তু ওটা যেহেতু ডিফিকাল্ট অপশন, ওইটা আমরা ভাবতে চাই না। আমরা বলছি শর্টকাট, একটা ওষুধ দিয়ে কি করে সেরে দেওয়া যাবে। একটা ওষুধ দিয়ে কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, তো ওষুধ দিয়ে তুমি পুরো জিনিসটা সারিয়ে দিতে পারবে না, ঠিক আছে। এবার ক্লোমিড দিয়ে ডেফিনেটলি ওভুলেশন ইন্ডাকশন করা যায়। ওভুলেশন ইন্ডাকশন মানে যার ওভুলেশন নর্মালি হচ্ছে না তাকে আমরা ওভুলেশন কি করে না হরমোন ম্যানিপুলেট করব, দিয়ে ওভুলেশন ইন্ডাকশন করব। তাহলে কি হবে, আমি আর্টিফিশিয়ালি ওর একটা এগ বার করতে সমর্থ, যেটা বডিতে নর্মালি হচ্ছে না, আমি ওটা আর্টিফিশিয়ালি করার চেষ্টা করছি, ঠিক আছে। এবার ডেফিনেটলি সেখানে ওভুলেশন ইন্ডাকশন হবে। এইবার ওভুলেশন ইন্ডাকশনে তোমার রেসপন্স বা যে প্রেগনেন্সি রেসপন্স, সেটা তো এগেইন ডিপেন্ড করবে কোয়ালিটি অফ এগ, সেই ঘুরে ফিরে একই কথায় চলে আসছে। কিন্তু ওইটাতে কিন্তু কন্ট্রোল নেই। ওভুলেশন ইন্ডাকশন করে এগ আমি আইভিএফ যেমন স্টিমুলেট করে অনেক বেশি হরমোন দিয়ে স্টিমুলেট করে, যত খারাপ পলিসিস্টিক ওভারি হোক আমি এগ তো বার করবোই, কিন্তু এগের কোয়ালিটিটাতে তো আমার হাতে নেই। এবার যদি আমি 20টা এগ বার করলাম, তার মধ্যে দেখলাম 15টা খারাপ এগ, তার মানে আলটিমেটলি আমি এন্ড আপ উইথ 5টা এগ। সেই 5টা এগ থেকে আমি প্রেগনেন্সি দিতে পারবো কিনা? তাহলে যখন 20টা দেখলাম তখন বললাম ওরে বাবা দারুণ রেসপন্স, 20টা এগ বেরিয়েছে। কিন্তু তারপরের দিনই যখন দেখলাম ফার্টিলাইজেশনটা হলো না, তখনই কিন্তু আমাদের মুখটা আমাদেরও ছোট হয়ে গেল যে বাপ 5টা এগ, তাহলে 3টে প্রেগনেন্সি কি করবো? সেই লাইফস্টাইল ম্যানেজমেন্ট না করলে ওইটার ইমপ্রুভমেন্ট নেই। দর্শনা কল্যাণ বলছেন, ডাজ পিসিওএস ইনক্রিজ রিস্ক অফ কার্সিনোমা? ডেফিনেটলি। সেটা হচ্ছে যারা যে পিসিওরা হচ্ছে অ্যামেনোরিক বললাম, যাদের মাসিক আসে না, এরকমও অনেকে আছেন যে তারা ডাক্তারও দেখান না। ইনফ্যাক্ট জিজ্ঞাসা করলে হ্যাঁ আমার অমুক মাসিক এসলো, সেটা হয়তো 1 বছর বা 1.5 বছর আগেকার একটা ডেট বলছে, তারপর আপনি দেখাননি কাউকে, এতদিন মাসিক হচ্ছে না, না মানে ওর তো কোনো অসুবিধা হচ্ছে না, তো বুঝতে পারছে না ইমিডিয়েট। এই ক্ষেত্রে একটা এতই মানে ইউটেরাসের মধ্যেকার এনভায়রনমেন্টটা এত অ্যাবনর্মাল থাকে এবং থিকনেস এত বেড়ে যায়, দ্যাট ইনভাইটস
এন্ডোমেট্রিয়াল ক্যার্সিনোমা। ওকে ওকে, ঠিক আছে, বাট ইট ইজ ভেরি রেয়ার, এটা তো হওয়ারই কথা না, এটা তো সবারই তো উইথড্রল ব্লিডিংও তো অ্যাটলিস্ট নেওয়া উচিত। আর এটা একটা বোধহয় হয় যখন একটা গর্ভধারণের বয়সে চলছেন, তারপরে ওই সমস্যাগুলো মিটে যাওয়ার পরে যদি আবার এটা ফিরে আসে মাসিক সঙ্গে কতটা হয়তো অতটা খেয়াল আবার করছে দেখা না। হতো। মানে ওইটাই আর কি ডক্টরও তাকে বলছে, তার বুঝছে না যে এটা তোমার সারবে না, লাইফস্টাইল তোমাকে চিরকাল করতে হবে। এবার প্রায়োরিটি মানুষের চেঞ্জ হয় জীবনে। প্রথম যখন একটা পিউবার্টি আসবে কেউ আমাকে পিসিও নিয়ে, তাকে আমি যা অ্যাডভাইস দেবো, নট যে প্রেগনেন্সি চাইছে তাকে ওভুলেশন ইন্ডাকশন দেবো। আবার যে প্রেগনেন্সি হয়ে গেল তখন সে ক্যান গো ইনটু ওসিপি, যাতে তার ওই পিরিয়ডিক শ্রেডিং হওয়াটা ইউটেরাসের জরুরি, না হলে ওটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারকে ইনভাইট করতে পারে। আচ্ছা, নীলাঞ্জনা ঘোষ বলছেন আমি লাস্ট 4 মান্থ সেপারেটেড, পিসিওএস আছে, এর আগে প্রেগনেন্সি আসার জন্য ট্রিটমেন্ট চলছিল, বাট সেপারেট হওয়ার পর ট্রিটমেন্ট বন্ধ আছে, এখন কি নতুন করে ট্রিটমেন্ট স্টার্ট করতে পারি? পিরিয়ড স্টিল ইররেগুলার। হ্যাঁ, ওই যে ট্রিটমেন্ট যেটা আপনার হাতে আছে ওই জায়গাটা আপ করতে হবে। কিছু ট্রিটমেন্ট পিরিয়ডটাকে রেগুলার করার জন্য ট্রিটমেন্ট নেওয়া উচিতই, ঠিক আছে, যাতে কিভাবে রেগুলার হয় ডক্টরের কথা শোনা উচিত যা বলছে। এরপরে সে যখন, তাই যে বললাম প্রায়োরিটি চেঞ্জেস, এখন হয়তো ওসিপিলেও থাকতে পারে, কারণ ওর এখন সেপারেটেড হয়ে গেছে, ওর প্রেগনেন্সি চাই না, বাট যখন ওর লাইফ পার্টনার আবার পেলেও প্রেগনেন্সি প্ল্যান করবে, তো তখন তো ওর লাগবে, তখন ওসিপিল বন্ধ করে বাকি পার্টটা হেলদি থাকলেও আবার কনসিভ করতে পারবে। মানে ইট ইজ অ্যাবাউট ম্যানেজমেন্টটা সবসময় করা উচিত। আপনি প্রেগনেন্সি চাইছেন বা না চাইছেন, কোন বয়সেই থাকুন না কেন, এটা ভীষণ দরকার, কারণ এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডারই বলা যায় একদম। অ্যান্ড ইট ইজ অলওয়েজ নেসেসারি টু, আপনাকে নিজেকে ভালো রাখতে হবে, সেজন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, ওজন কমানো দরকার, দিদিমান ম্যাম বলছেন যে কার্বোহাইড্রেট ইনটেকটা কমানো দরকার, রেগুলেট করা দরকার, সেটা নয়তো অনেক রকম বিপর্যয় ডেকে আনতে পারে। তো আপনারা সেটা জানলেন কি করে ইউ ক্যান ম্যানেজ দিস। তাহলে আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যথেষ্ট যেটা জানতে চাইছিলেন সেটা জানতে পেরেছেন। আজকের আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। অনেক ধন্যবাদ ম্যাম, এবং ফিরে আসবো অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। নমস্কার। নমস্কার।